ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন সেটি চলছে। পেনশন শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের পেনশনের বিরোধী যে আন্দোলন সেটি চলছে, সরকারের যে নীতি সেটি নিয়ে। পাশাপাশি আপনাদের আন্দোলনও মাঠে আছেন, আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে। শাসক দলের সাধারণ সম্পাদক বলেছেন যে কোটা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন তার উপর ভর করে আপনাদের আন্দোলন, মানে অনেকটা পরনির্ভর আন্দোলন উনি বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই। তার মানে হচ্ছে ওখানে একটা আন্দোলন হচ্ছে, মানে কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে এবং শিক্ষকদের পেনশন বিরোধী একটা আন্দোলন হচ্ছে, এবং দুটো আন্দোলন যে দানা বেঁধেছে অথবা দুটো আন্দোলনই সরকারকে বিচলিত করেছে অথবা নাড়া দিয়েছে অথবা ভাবিয়েছে, এটা বোধহয় অনুমান করা যায়। তা না হলে যদি খুব মানে বিষয়টা যদি খুব ম্যাটার না করতো তাহলে তো আর মানে বিএনপি এটার উপর ভর করার কথা নয় বলতে না। তার মানে এটা একটু আপনাকে থামাচ্ছি, আমরা দেখি জনাব আমিনুল ইসলাম মামুন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। জি, তো ফলে যেটা মনে হয় যে এই দুটো ইস্যু সরকারকে বিচলিত করেছে। তো উনি একজন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী রাজনীতিক। ওনার তো বোঝা উচিত একটা রাজনৈতিক দল কোটা নিয়ে হবে, পেনশন নিয়ে হবে, বাস ভাড়া নিয়ে হবে, নানান ইস্যু নিয়ে হবে, খাল বিল পরিষ্কার করে নিয়ে নানান কিছু নিয়ে হবে, হতেই পারে, তাই না? তো এগুলোকে তো একটা রাজনৈতিক দল তার তো ইস্যু করার কোনো, রাজনৈতিক দলের নিজস্ব অনেক ইস্যু আছে। আর কোটাটা যৌক্তিক কি যৌক্তিক নেই বিশেষ ছাত্ররাই কথা বলছে। আমাদের যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল আস্তে আমার যদ্দূর মনে পড়ে, আমার মনে হয় তাদের এই ব্যাপারে কোনো রিয়াকশন বোধ হয় আমি দেখিনি এখনো। তো এমনি আপনাদের দলের পক্ষ থেকে এটার ব্যাপারে মন্তব্যটা কি বা প্রতিক্রিয়া কি, অবস্থানটা কি আপনাদের? আমি মনে করি যে এটা সব ব্যক্তিগত মনে করি, যেহেতু আমার দলের অবস্থানটা এখন পর্যন্ত অফিসিয়ালি মানে বলা হয়নি। ছেলেরা যে কথাগুলো বলছে ছেলেরাই বলছে, কারণ এটা তো আমাদের সন্তান তুল্য, সেই জন্য ছেলেরাই বলছি। ছেলেরা যে কথাগুলো বলছে সেটার মধ্যে তো একটা যুক্তি আছে। একটা দেশে যদি আপনি মেধাকে যদি মানে একটা বড় দাগে যদি মেধাকে অস্বীকার করেন এবং নানান ধরনের কোটায়, মুন্সিগঞ্জ করবো, যেটা আমার বাড়ি মুন্সিগঞ্জ, আবার অন্য জেলা বলে আবার কেউ মাইন্ড করবে যে আমাদের ইয়ে করলে বলে মুন্সিগঞ্জ কোটা, নারায়ণগঞ্জ কোটা, মুক্তিযুদ্ধের কোটা বা আপনার উপজাতি কোটা অথবা নানান ধরনের এই কোটায় যদি আপনার 60-70% চলে যায়, বাকি থাকে 1/3। তো 1/3 মেধাবী লোক দিয়ে যদি আপনার যদি প্রশাসন চালাইতে হয় তো তখন তো অবস্থা খুব মানে 2018 পর্যন্ত তাই হয়ে আসছে, মানে খুব গুরুতর হয়। তখন আসলে প্রশাসনে খুব মানে 2018 পর্যন্ত তাই হয়ে আসছে। তখন আপনার আসলে প্রশাসনে আপনি খুব মেধাবী মানে কর্মকর্তা পাবেন না। আমি গত কয়েকদিন আগে বিবিসির একটি ইন্টারভিউতে আমি কথা বলেছিলাম, ওরা আমার মতামত জানতে চেয়েছিলেন। সেটা হচ্ছে যে আপনার ভারতের সাথে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের প্রশাসনের লোকজনের আপনার সক্ষমতার ঘাটতি আছে কি না। এই যে প্রশ্নটা উঠলো যে আমাদের কর্মকর্তাদের সক্ষমতার ঘাটতি আছে কিনা বা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করার জন্য ইন্ডিয়ান ব্যুরোক্রেসির সাথে আপনার নিজেদের ইন্টারেস্ট নিয়ে বাইলেটারালি টক করা বা নিজেদের স্বার্থ প্রোটেক্ট করার ক্ষেত্রে যে আমি আমাদের ব্যুরোক্রেসিকে আমি আন্ডারমাইন করতে চাই না। আমি ওখানে একটা উত্তরে একটা কথা বলছিলাম, আসলে দেখেন ভারতের সাথে বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, সব দিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি, তাই না? প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এইটা তো ইটস এ মেসেজ টু দ্য ব্যুরোক্র্যাটরা তো বোঝেন যে আমাদের প্রধানমন্ত্রী সব দিয়ে দিতে চান এবং ভারত যাতে মনে রাখার মতো দান করতে চান। তো সেক্ষেত্রে মানে আমাদের ব্যুরোক্রেসির মানে কি ইন্ডিভিজুয়ালি বলার থাকে। তো হয়তো মানে আমি জানি ওরকম গার্ডসওয়ালা ব্যুরোক্র্যাট আমাদের মধ্যে কতজন আছেন আমি জানি না, যে তারা সংশ্লিষ্ট মন্ত্রীকে বলবেন একটু এইভাবে ভাবলে হয় বা একটু অন্যভাবে চিন্তা করলে হয় ইত্যাদি ইত্যাদি। হাউএভার দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার প্রজাতন্ত্র বলেন, আপনার প্রজাতন্ত্রের আপনার মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ফরেন সার্ভিস বলেন, আপনার কি বলে জুডিশিয়ারি বলেন, সমস্ত ক্ষেত্রে আমাদের তো আসলে একঝাঁক কি বলে একেবারে
নলেজেবল লোক দরকার, শিক্ষিত লোক দরকার, মেধাবী লোক দরকার, যারা শুধু ভারতের সাথে কেন, যে কোনো রাষ্ট্রের সাথে হোক না কেন, তারা মানে একটা চমৎকার মানে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন। অথবা যদি বিচার বিভাগের প্রশ্ন যদি আসে, আপনি যদি ইন্ডিয়ান জুডিশিয়ারির যদি আপনার বিচারকদের যদি ক্যারিয়ারটা দেখেন, তাদের লেখাপড়াটা যদি দেখেন, ইউ উইল নট গেট এনি থার্ড ক্লাস, এই মানে থার্ড ডিভিশন পাওয়া, থার্ড ক্লাস পাওয়া লোকজন পাস কোর্স মানে বিএ পাস করে তারপরে 2-3টা থার্ড ক্লাস নিয়ে পরে এমএ পাস টাস করে ঠরে আপনার মানে মানে ওকালতি করছে, তারপর ওকালতি থেকে চিফ জাস্টিস হয়েছে, এই ধরনের ঘটনা আপনি পাবেন না, একেবারেই পাবেন না। আই এম টকিং অ্যাবাউট আপনার ইমিডিয়েট পাস্ট, আপনার যে চিফ জাস্টিস ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকী বোধ হয়, এদের সেই ধরনের লেখাপড়া ছিল না, বাস্তব কথা হচ্ছে এটা। কিন্তু আমাদের তো আমি যদি মানে বাংলাদেশকে যদি স্মার্ট বাংলাদেশেও চিন্তা করি, তাহলে এই কুপমণ্ডকতার মধ্যে তো ভুগলে চলবে না। তাহলে আপনাকে কি করতে হবে, একেবারে এন্ট্রি লেভেলে নিঃসন্দেহে আপনার খুব মানে মেধাবী ছেলেদেরকে আপনার প্যাট্রোনাইজ করতে হবে, ওদেরকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। তারপরে তারা জীবনে যখন মানে ক্যারিয়ারটা ফ্লারিশ করবে, মানে অ্যাজ ডিসি অর অ্যাজ টিওনো অথবা অ্যাজ সেক্রেটারি অথবা সিনিয়র সেক্রেটারি অথবা অ্যাম্বাসেডর, হোয়াট এভার, সেখানে তারা একটা রোল প্লে করতে পারবে। কিন্তু ওই জায়গাটা দিয়ে যদি আমি নানান প্রতিবন্ধকতা দিয়ে অথবা অর্থাৎ আমার এন্টার সেক্টরে যদি আমি মাত্র 30-35% লোককে ভালো রাখি, তো বাকিদের ডেলিভারি এরকম হবে, তখন ওইখান থেকে আপনার জামালপুরের ডিসি বের হবে। ওই যে জামালপুরের ডিসি কি ভিডিও টিডিও বেরোছে না, এই সমস্ত আকাম কুকাম করার কারণে লেখাপড়া নাই, ভালো চিন্তা ভাবনা করতে পারো, তখন এই ধরনের আপনার মানে এই জাতীয় ডিসি টিসি পাওয়া যাবে। তো যাও।